এটিএস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজ একটু এসএলএসটি নিয়ে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ অনেক দিন এসএলএসটি নিয়ে কিছু বলা হয়নি, আর বলার মতো প্রতিদিন বলার মতো কিছু নেই। তো কিছু জিনিস নিয়ে সবার মধ্যে অনেকের মধ্যে কনফিউশান আছে। তো সেই কনফিউশানগুলো নিয়ে অনেকে অনেক কথা বলছে, সেই জন্য আমি ভাবলাম একটু যদি সেই কনফিউশনগুলোকে দূর করা যায়। তার আগে বলে রাখি, এখানে কিন্তু টিচিং এক্সামের জন্য, মেনলি টেস্ট পরীক্ষার জন্য কিন্তু ওভারঅল ক্লাসগুলো এখানে করানো হয়। তো যারা প্রিপারেশান নিতে চাও, তো এখানে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখে দিও, তাহলে তোমাদের প্রতিটি ক্লাস আসলেই নোটিফিকেশান চলে যাবে। তো আজ যে বিষয়গুলো নিয়ে মোটামুটি একটা আলোচনা করব, সেটা হচ্ছে, দেখো, ওপেন কাউন্সিলিং কী। অনেকের মনে এখনও প্রশ্ন আছে যে ওপেন কাউন্সিলিংটা কী। আগে যে কাউন্সিলিংটা হতো সেটার এই ওপেন কাউন্সিলিংয়ের মধ্যে ডিফারেন্সটা কী, আর ওপেন কাউন্সিলিংয়ে কি কোনো সুবিধা হবে। ওপেন কাউন্সিলিংয়ের পরে 11-12 শিক্ষকদের 9-10 ইন্টারভিউতে যাওয়ার কি সম্ভাবনা বাড়লো না কমলো, আর 9-10 সেকেন্ড লিস্ট কি বেরোবে কি না, সেটা নিয়ে একটু আলোচনা করে দেবো। আর ওয়েটিং লিস্টদের চান্স কতটা, সেটা নিয়েও একটু এখানে আলোচনা করা হবে। তো ফার্স্ট আমরা একটু আলোচনা করে নিই যে ওপেন কাউন্সিলিং কী। তো একটা ক্যালকুলেশন করে আমি তোমাদেরকে বোঝাই। ধরো, আগে যে কাউন্সিলিংটা হতো সেটা কী ধরনের ছিল। ধরো তোমার 1000টা ভ্যাকান্সি আছে কোনো সাবজেক্টে, তো সেই 1000 জন টিচার কাউন্সিলিংয়ে সুযোগ পাবে। তো তারা কিভাবে সুযোগ পেত, ধরো 1, 2, 3 করে তো কাউন্সিলিংয়ে সবার র্যাঙ্কিং হয়। তো ফার্স্ট যে র্যাঙ্কিংয়ে আছে সে আগে কাউন্সিলিংয়ে যেতে পারে। এবার সে কোন স্কুলে যেতে পারবে, ধরো এই ফার্স্ট র্যাঙ্কিংয়ে যে ক্যান্ডিডেটটা আছে সে ওবিসি, ধরে নিলাম সে ওবিসি। এবার সে যে স্কুলটাতে, ধরো একটা স্কুল তার বাড়ির কাছেই আছে, সে সেই স্কুলে যেহেতু ফার্স্ট র্যাঙ্কিং আছে তো তার সে ফার্স্ট চুজ করতে পারবে। কিন্তু আগে কি থাকতো, স্কুল ওয়াইজ কিন্তু ক্যাটাগরির একটা বিভাজন থাকতো, মানে স্কুলে ঠিক করে দিত যে তার স্কুলে কটা যদি 3টে ভ্যাকান্সি থাকে কোনো সাবজেক্টে, তাহলে কটা ওবিসি সিট আছে, কটা এসসি সিট আছে, বা কটা জেনারেল সিট আছে। ধরো ম্যাথের 3টে সিট আছে, তো 2টো এসসি সিট আর একটা জেনারেল সিট, তাহলে ওবিসি সিট কিন্তু এখানে নেই। তাহলে কিন্তু এই যে ফার্স্ট র্যাঙ্কিংয়ে থাকা ওবিসি ক্যান্ডিডেটটা, তার বাড়ির পাশের যে স্কুলটা ছিল, ওবিসি সিট না থাকায় কী হচ্ছে, সে সেই স্কুলটা জয়েন করতে পারছে না। তাহলে সে দেখছে, ঠিক আছে, আরেকটু দূরে আমার বাড়ির থেকে, ওই স্কুলটার থেকে আরেকটু দূরে যে স্কুলটা আছে, তাহলে আমি সেই স্কুলটাতে গিয়ে দেখি আমি সেখানে জয়েন হতে পারি কি না। তো দেখাচ্ছে সেখান থেকে আরেকটু দূরে একটা স্কুলে গিয়ে দেখলো যে সেখানেও ওবিসির কোনো ক্যান্ডিডেট মানে সিট নেই। তাহলে কী হলো, সে সেই স্কুলটাতেও পেলো না। মানে সে কিন্তু ফার্স্ট র্যাঙ্কিং করেছে, তবুও র্যাঙ্কিং ফার্স্ট করেও সে তার সুযোগ নিতে পারছে না কি ক্যাটাগরির জন্যে। এটা কিন্তু এসসির ক্ষেত্রেও হতে পারে, ওবিসির ক্ষেত্রে হতে পারে, জেনারেলের ক্ষেত্রে হতে পারে, এসটির ক্ষেত্রে হতে পারে, ইডব্লিউএসের ক্ষেত্রেও হতে পারে, যে কোনো কারোর ক্ষেত্রে। তার মানে কি, এখানে র্যাঙ্ক ভালো করেও ক্যাটাগরির জন্য অনেক সময় কী হচ্ছিল, নিজের স্কুলে সে চান্স পাচ্ছিল না, মানে কাছাকাছি স্কুলে সে চান্স পাচ্ছিল না। তাহলে এবার কী হচ্ছে, দেখাচ্ছে সে ফার্স্ট র্যাঙ্কিং করে যে নিজের স্কুলে পেলো না। এবার যে টিচারটা ওই স্কুলে এলো, সে দেখা যাচ্ছে আরও একটা দূরের একটা ক্যান্ডিডেট, সে কী হলো, সে র্যাঙ্ক পরে থাকলেও সে তার নিজের বাড়ির কাছাকাছি কোনো স্কুল পায়নি এসসি। তখন কী হবে, সে ছুটে এই দূরের স্কুলে আসবে, এই ফার্স্ট র্যাঙ্কিংয়ে সেই টিচারটা ছুটে আবার সে দূরের স্কুলে চলে যাবে, এরকম একটা জিনিস ঘটে যায়। ঠিক আছে, এবার নতুন যে প্রসেসিংটা করছে, মানে ওপেন কাউন্সিলিং যে ব্যাপারটা বলা হচ্ছে, এখানে কি বলছে যে স্কুল ওয়াইজ ক্যাটাগরি মেনটেন হবে না। তাই বলে এই নয় যে কি ক্যাটাগরি
ওয়াইজ যে ভ্যাকান্সি সেটাকে মেনটেন করা হচ্ছে না। আগে যদি 51% জেনারেলদের জন্য সংরক্ষিত থাকতো, তো এখনও কিন্তু 51% জেনারেলদের জন্য সংরক্ষিত থাকছে। সেটা কি হচ্ছে, ওভারঅল দেখা যাচ্ছে তোমার 1000 যদি সিট থাকে কোনো একটা সাবজেক্টে, তার মধ্যে 51% যদি জেনারেলদের পাওয়ার কথা থাকে, মানে ধরো 510 জন, তাহলে সেই 510 জনেরই কিন্তু লিস্ট দেওয়া হয়েছে জেনারেলের জন্য। ওবিসিতে যদি 30% হয়, তাহলে কিন্তু সেই 300 জনের জন্যই কিন্তু দেওয়া হয়েছে ওই লিস্টটাতে, এখন যে লিস্টটা প্রকাশ করা হয়েছে। কিন্তু সেখানে স্কুল ওয়াইজ যে ক্যাটাগরি ছিল সেটাকে মানা হয়নি। যেমন রেশিও থাকার দরকার ক্যাটাগরি ওয়াইজ, সেই হিসাবে লিস্টটা প্রকাশ করা হয়েছে। এবার কি হবে, এখানেও দেখো সেই র্যাঙ্কিং আছে 1 2 3 4। ফার্স্ট যে র্যাঙ্কিংয়ে আছে, যেহেতু এবার আর স্কুলে সেই ওবিসি এসসি এসটি সিট স্কুল ওয়াইজ নেই, তাহলে ফার্স্ট র্যাঙ্কিংয়ে যে আছে সে কিন্তু তার বাড়ির পাশে স্কুলটাতেই নির্দ্বিধায় জয়েন করে যেতে পারে। সেকেন্ড যে র্যাঙ্কিংয়ে আছে সে কিন্তু তার নিজের কাছাকাছি মোস্ট কাছাকাছি যে স্কুলটা আছে সেটাতে জয়েন করে যেতে পারে যদি সে পদ খালি পায়। তো যে যার পছন্দ মতো স্কুলে কিন্তু জয়েন করে যাচ্ছে। দেখা যাচ্ছে আগে কি থাকছিলো, সে ফার্স্ট র্যাঙ্কিং করেও বাড়ির পাশে স্কুলটাই তার ক্যাটাগরিটার সিট না থাকায় সে জয়েন করতে পারছিল না, সে দূরে চলে যাচ্ছিল। এইভাবে কিন্তু একটা হ্যাপাজেট হয়ে যাচ্ছিল, যে যার ইচ্ছা মতো স্কুল নিতে পারছিল না। এখানে কিন্তু পরপর যে যার পছন্দ মতো মোস্ট কাছাকাছি যে স্কুলে ভ্যাকান্সি থাকবে সেখানে নিয়ে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে দেখা যায় যে মোটামুটি 80% ক্যান্ডিডেট কিন্তু নিজের পছন্দ মতো স্কুলে জায়গা করে নিতে পারবে, সেটা ধরা হচ্ছে। তাহলে এই গেল কিন্তু আগের কাউন্সেলিং আর এখন ওপেন কাউন্সেলিংয়ের মধ্যে পার্থক্য, বোঝা গেল। তাহলে মোটামুটি এটা যেটা আশা করা যাচ্ছে সেটা কিন্তু ভালোই হবে। এবার আমাদের তাহলে তোমরা বুঝে গেলে ওপেন কাউন্সেলিং কী আর কিন্তু আগের কাউন্সেলিং কী। এবার আমাদের তাহলে ওপেন কাউন্সেলিংয়ের সুবিধাটাও মোটামুটি বোঝা গেল, যে যে যার মতো পছন্দের স্কুলটা মোটামুটি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পেয়ে যেতে পারে। সে 100% কোনো ক্যান্ডিডেট নিজের পছন্দ মতো স্কুল পাবে না। মানে প্রথম দিকে যদি সবাই নিজের পছন্দ মতো স্কুল নিয়ে নেয়, তাহলে কিন্তু কিছু ক্যান্ডিডেট হবে এদিক ওদিক হয়ে যাবে। সেই জন্য কিন্তু এখানে 80% ধরা হয়েছে। ঠিক আছে, এবার মেন কথা হচ্ছে এই ওপেন, দেখো সবাই বলছে যে হ্যাঁ, যেহেতু এখানে ইন সার্ভিসদের ব্যাপার আছে, একটা শিক্ষক দেখা যাচ্ছে আগে যে স্কুলটার কাছে চাকরি করত, সে কিন্তু তার কাছাকাছি নিজের ঘর তৈরি করেছিল, সেখানে বাসস্থান গড়ে তুলেছিল, সে সেখানেই থাকা শুরু করেছিল। তো এখন যদি অনেকের কোশ্চেন যে এখন যদি সেই শিক্ষক নিজের কাছে সেই বাড়ির কাছাকাছি যদি কোনো স্কুল না পায়, তাহলে তো সে 9-10 ইন্টারভিউতে যাবে, আর 9-10 ইন্টারভিউতে গেলে কিন্তু 9-10 সিটটাও তারা অন্তত ইন্টারভিউয়ের সময় বুকিং করে ফেলছে। তো কি হবে, যে সেকেন্ড লিস্ট বার হওয়ার সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু কমে যাবে। তো কি হচ্ছে, এই ওপেন কাউন্সেলিং যেহেতু চালু করেছে, আর যদি 11-12 শিক্ষকরা মোটামুটি 80% শিক্ষক তার নিজের সুবিধা মতো জায়গাতে পেয়ে যায় চাকরিটা, তাহলে কিন্তু 9-10 তাদের ইন্টারভিউতে যাওয়ার সম্ভাবনা কম। আর এখানে কিন্তু 9-10 আর 11-12 স্যালারির মধ্যে একটা হিউজ ডিফারেন্স। ঠিক আছে, তো আর সম্মানটাও আলাদা। যাই হোক, সম্মানের কথা বলতে গেলে আবার এখানে এখন আমাদের খুবই মানে হাসি পাই, টিচারদের সম্মান যে কোথায় চলে গেছে সে আর বলে লাভ নেই। আর ওটা নিয়ে কথা বাড়ালে আর অনেক অনেক মানে অনেক কথা বলতে হয়। যাই হোক, ছাড়ো। তো মেন কথা হলো এখানে স্যালারির ডিফারেন্সটা অনেক। তো খুব অসুবিধা না হলে কিন্তু তারা 9-10 ইন্টারভিউতে আর যাবে না। আর যদি যায় সেটা খুব কম সংখ্যক শিক্ষক। এবার যদি সবাই তার নিজের ক্যাদার্থ দেখানোর জন্য চলে যায়, হ্যাঁ আমি 11-12 পেয়েছি, আমি 9-10 একবার এমপ্যানেলড হয়ে দেখাবো, আমি বড় মানে কৃতি একজন ক্যান্ডিডেট, ঠিক আছে, তাহলে তার ব্যাপার আলাদা। তাহলে কি সেটা করলে কি হবে, ওই 9-10 ক্ষেত্রে কী হবে, ওয়েটিং লিস্টে থেকে যাবে সবাই। যখন 11-12 এরা জয়েন করে নেবে, 9-10 যাবে না ইন্টারভিউ দেওয়ার পরেও, তখন কী হবে, ওয়েটিং লিস্ট থেকে জায়গা পাবে। এটাই আর হবে, আর তাছাড়া আর কিছু হবে না। যাই হোক, এবার আমার মতে 11-12 যে শিক্ষকরা
নিজের পছন্দ মতো স্কুল পেয়ে যাচ্ছে, তাদের আর ইন্টারভিউতে না যাওয়া উচিত, অন্তত মানবিকতার খাতিরে। আমাদের কোর্ট যেমন প্রাইমারির ক্ষেত্রে একটা মানবিকতা দেখিয়েছে, তাই শিক্ষকরা কিন্তু একটা মানবিকতা দেখানোর প্রয়োজন আছে। যাই হোক, আরও একটা জিনিস বলে রাখছি, যে যারা অন্য জায়গায় চাকরি করতো, প্রাইমারিতে চাকরি করতো, আপার প্রাইমারিতে চাকরি করতো, তাদের মধ্যে যারা এমপ্যানেলড হয়েছে তারা ম্যাক্সিমাম কিন্তু এখানে জয়েন করতে চাইছে না। আমার সঙ্গে যাদের অন্তত পরিচয় হয়েছে তারা জয়েন করতে চাইছে না, এই কেচের গ্যারাকলে একটা অনিশ্চয়তার মধ্যে তারা আর নিজেরা পড়তে চাইছে না এই জন্যে। তো মোটামুটি এই গেল 11-12 শিক্ষকদের 9-10 ইন্টারভিউতে যাওয়ার সম্ভাবনা অন্তত ওপেন কাউন্সিলিংয়ের জন্য কমলো। এবার কেউ যদি বলে, ওই যে বললাম, কেউ যদি বলে হ্যাঁ আমি 11-12 এমপ্যানেলড হয়েছি, আমি 9-10-এও এমপ্যানেলড হয়ে দেখাবো, আমি খুব কৃতি স্টুডেন্ট, তো সেরকম করলে আলাদা ব্যাপার। এবার 9-10-এর সেকেন্ড লিস্ট কি বেরাবে? দেখো, সেটা ডিপেন্ড করছে। সেকেন্ড লিস্ট তখনই বেরাবে যদি এই 11-12-এর ক্যান্ডিডেটগুলো কী করবে, 9-10-এর ভেরিফিকেশানে না যায়, তো 1:6, 1:1.6 যে রেশিওটা ছিল, সেই রেশিও যদি মেনটেন না হয় তাদের ইন্টারভিউ ভেরিফিকেশানে না যাওয়ার ফলে, আর ভেরিফিকেশানে যদি বেশি পরিমাণে ক্যান্সেল হয়ে ওই রেশিওটার থেকে কম হয়ে যায়, তাহলে কিন্তু 9-10-এর লিস্ট বেরাবে। সেটা ডিপেন্ড করছে 11-12-এ যারা এমপ্যানেলড হয়েছে তাদের ওপরে, ঠিক আছে। এবার ওয়েটিং লিস্টদের চান্স কতটা? 11-12-এ ফিমেলদের ওয়েটিং লিস্ট থেকে চাকরি পাওয়ার মানে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ তারা দু জায়গায় আছে, তারা ওই মেল ফিমেলের মধ্যেও আছে, আবার ফিমেলের মধ্যেও নামটা আছে, সেই জন্য ফিমেলদের ক্ষেত্রে চান্স বেশি। আর মেলদের ক্ষেত্রে কি হবে, যদি কোনো কারণবশত কেউ জয়েন না করে তাহলে সেই চান্সটা বাড়বে, কিন্তু আগের যে নিয়োগটা হয়েছিল সেই নিয়োগের তুলনায় এই নিয়োগে কিন্তু চাকরিটাকে জয়েন না করার সম্ভাবনা কম, যদি তারা অন্য কোনো জায়গায় চাকরি না করে থাকে। কারণ কী হতো, আগের যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে কিন্তু দেখবে একটা পরীক্ষা হয়ে যাওয়ার 1-1.5 বছর পরে গিয়ে বা অনেকটা লেন্দি টাইমের পরে গিয়ে সেই নিয়োগটা হয়েছিল, যার ফলে কি ওই লেন্দি টাইমের মধ্যে অনেকে অনেক জায়গায় ভালো ভালো চাকরি পেয়ে গেছিলো, তারা কিন্তু আর সেখানে জয়েন করতে যায়নি। সেই জন্য সেই সময় ওয়েটিং লিস্টটা বেশি চাকরি পেয়েছিল, আর সেই সময় যেহেতু মাল্টিপল র্যাঙ্কিং হয়েছিল, তো তার জন্য ওয়েটিং লিস্ট থেকে বেশি চান্স পেয়েছিল। সেই হিসাবে এখানে কিন্তু চান্সটা কম, বিশেষ করে মেলদের জন্য। ফিমেলদের একটু চান্স বেশি পাবে। এবার 9-10-এর ক্ষেত্রে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে একটু বেশি পাবে, কারণ কি, এই যে বললাম কিছু কৃতি ক্যান্ডিডেট থাকবে 11-12-এ যারা এখানেও এমপ্যানেলড হয়ে চাকরিতে জয়েন করার পরেও 9-10-এর ভেরিফিকেশনে যাবে, সেই ইন্টারভিউতে যাবে, যাওয়ার পরে কী হবে, তারা জয়েনিং করবে না, 11-12-এ থেকে যাবে, তো সেই জায়গাটা ফাঁকা থেকে যাবে। তারা জয়েন না করার ফলে কি হবে, পরে সেই ওয়েটিং লিস্ট থেকেই আসবে। তো 9-10-এ কিন্তু এই 11-12-এর কৃতি এমপ্যানেল টিচারদের জন্য কিন্তু 9-10-এ বেশিরভাগ মানে ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে থেকে যাবে, ওয়েটিং লিস্ট থেকে চান্স পাওয়ার সম্ভাবনা, ঠিক আছে। তাহলে এই মোটামুটি একটা আলোচনা ছিল, বাস্তবধর্মী আলোচনা করলাম, কোনো মন গড়া কাহিনী না, ঠিক আছে। তো যারা এখানে নতুন বা টিচিং এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, ঠিক আছে, 9-10-এর তো যারা 11-12 এমপ্যানেলড হয়েছে তারা নিশ্চয়ই আর এই আমার আপার প্রাইমারির টিচিং এক্সামের জন্য আর প্রিপারেশান নেবে না। তো যারা নতুন এই লাইনে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে প্রতিনিয়ত কিন্তু ক্লাস করানো হয়, টিচিং এক্সাম সম্পর্কে নানা রকম নোটিফিকেশান বা ইনফরমেশান দেওয়া হয়, বা বিভিন্ন যেমন এখন আপার প্রাইমারি ইন্টারভিউ ক্লাস করানো হচ্ছে, তো ইন্টারভিউয়ের ক্লাসগুলোও এখানে করানো হয়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।